করোনায় দেশে আরও ৯৫ জনের মৃত্যু, ২৮,৪০৮ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৪,২৮০, শনাক্তের হার ১৫.০৭%। কঠোর লকডাউনেও খুলেছে অনেক অফিস, ভোগান্তি উপেক্ষা করে যোগ দিচ্ছেন কাজে, সড়কে পরিবহনের চাপ। যাত্রী সংকটে বাতিল হচ্ছে ফ্লাইট, আগাম ঘোষণা ছাড়াই সূচি পরিবর্তনে প্রবাসী শ্রমিকদের দুর্ভোগ। তীব্র গরম থাকতে পারে আরও একদিন, কাল সন্ধ্যার পর সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস। Saudi Extreme. Enjoy smooth speed. সংবাদ সন্ধ্যায় স্বাগতম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের করোনায় আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ৫৯ এবং নারী ৩৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১০,৬৮৩ জনের। ৩৩৫টি ল্যাবে ২৪ ঘন্টায় ২৮,৪০৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪,২৮০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.০৭%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭,৩২,০৬০ জন। সুস্থ হয়েছেন আরও ৭,০৭২ জন। এ নিয়ে মোট সুস্থ ৬,৩৫,১৮৩ জন। কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে রোগীর চাপ বাড়ছে, তবে হাসপাতালের লোকবল সংকট রয়েছে বলে জানিয়েছে ৪ দিন বয়সী হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AKM নাসির উদ্দিন। লোকবল না বাড়লে কার্যক্রম ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন তিনি। তাহমিনা খানম করোনা আক্রান্ত হয়ে কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছিলেন, তবে সুচিকিৎসা পাচ্ছেন না অভিযোগ তুলে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা। এ সময় ক্ষোভ প্রকাশ করেন তার স্বজনরা। কোনো ট্রিটমেন্ট নাই, শুধু ভর্তি করা শেষ, কোনো ডাক্তাররা নার্সরা কার কোনো খবর রাখে না। পেশেন্ট শুধু মারা যাচ্ছে। কালকে আমার চোখের সামনে ৪ জন মারা গেছে, কেউ ফিরে থাকে না। এখন নিয়ে যাচ্ছে অন্য হাসপাতালে। গত রোববার থেকে কার্যক্রম শুরু হয় ২৫০ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালে। হাসপাতাল শুরুর পর থেকে এখানে বাড়ছে রোগীর সংখ্যা। ৫০টি আইসিইউ বেড নিয়ে চালু হলেও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বেডের সংখ্যা। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে, তবে পর্যাপ্ত লোকবলের অভাবে কাজ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। 2 দিনে আমার 75 হয়ে গেছে। আমার নতুন না, যেহেতু রেডি ছিল সেই জন্য আমি তার মধ্যে তাদের নিতে পেরেছি। আমার তো ম্যান দিতে হবে, আমার তো ওই পরিমাণ ম্যান পাওয়ার লাগবে। আমার ম্যান পাওয়ার যে সংকট আছে এটা মেন করার জন্য, সেটার জন্য আমরা কিছুটা অসুবিধার মধ্যে আছি। তা আজকে আরও কিছু যুক্ত হয়েছে, আরও আসলেই আমরা সেভাবে বৃদ্ধি করছি। এছাড়াও ঢাকার বাইরে থেকে বেশ কিছু রোগী এখানে আসছে। বর্তমানে ১২৪ জন করোনা রোগী সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় ৯ জন মারা গেছে। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। যে হারে রোগী আসছে সেই অনুযায়ী এখনো লোকবল পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। ঢাকার বাইরে থেকেও কিন্তু আসছে, আমরা লক্ষ্য করেছি। অনেক না হলে আমরা বলবো যে বেশ কিছু রোগী ঢাকার বাইরে থেকেই সরাসরি আমাদের এখানে এসেছে। এই জন্য বারবারই রিকোয়েস্ট করছি যে যারা বিভিন্ন জায়গায় আছেন, বিভিন্ন হাসপাতালে, তারা যদি চলে আসেন তাহলে কিন্তু 2 দিন 3 দিনের মধ্যে আমার পুরো জায়গাটাই ভরে যাবে এবং আমি তারপরে যারা অসুস্থ হবে তাদেরকে কিন্তু আমরা নিতে পারছি না। তবে কোভিড ডেডিকেটেড অন্য হাসপাতালগুলোতে রোগীর চাপ কমছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনের প্রথম দফায় অনেক বেসরকারি অফিস বন্ধ থাকলেও দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের শুরুর দিন থেকে খুলে গেছে অনেক অফিস। ফলে পথে পথে নানা ভোগান্তি উপেক্ষা করেও কাজে যোগ দিয়েছেন অনেকে। এদিকে লকডাউনের সময় বাড়ার সাথে সাথে সড়কেও বাড়ছে পরিবহনের চাপ। ফলে রাজধানীতে অনেকটা ঢিলে ঢালা ভাব ছিল কঠোর লকডাউনের ৮ম দিনেও। কঠোর লকডাউন উপেক্ষা করে মাইলের পর মাইল হেঁটে কর্মজীবীদের ছুটে চলা। 14 এপ্রিল থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন শুরুর পর সরকারি নির্দেশনা মেনে ছুটি ঘোষণা করে বিভিন্ন অফিস, কিন্তু কঠোর লকডাউনের সময় বাড়ায় এরই মধ্যে খুলে গেছে অনেক অফিস। তাই ভোগান্তি উপেক্ষা করে ছুটে চলা কর্মস্থলে। কষ্ট করে পায়ে হেঁটে বিভিন্ন রিক্সা, বিভিন্ন বাহন পাওয়া যায় না,
আর অফিসেও দেখা যাচ্ছে পরিবহন স্বল্পতার কারণে অনেক সময় দেওয়া হয় না, সবাইকে স্টাফ বাসও অফিস দিতে পারে না, তো যার কারণে দূরে যারা আছেন তাদের জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। আইসি 400 টাকা দিয়া সিএনজি দিয়া, এখন গাড়ি পাচ্ছি না যাওয়ার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমাদেরকে হেঁটে আসতে হয়, না হলে অতিরিক্ত ভাড়া গুনে রিক্সা আসতে হয়। গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশায় অপরিচিতদের সাথেও গন্তব্যে যাত্রা করেন অনেকে। দুজনে মিলে ভাড়াটা নিচ্ছি, গাড়িটা 200 টাকা নিউ মার্কেট। মহাজন ফোন দিতেছে, এই জন্য কাজ করার জন্যই আসছে, এই আর কি, পেটের দেয়। কঠোর লকডাউনের 8ম দিনে ঢাকার বেশিরভাগ সড়কে গণপরিবহন ছাড়া অন্য বাহনের চলাচল ছিল স্বাভাবিক সময়ের মতোই। পুলিশ চেকপোস্টে জিজ্ঞাসাবাদে ছিল ঢিলেঢালা ভাব, আর এই সুযোগে মুভমেন্ট পাস ছাড়া কাজে বের হয়ে অনেককেই গুনতে হয়েছে জরিমানা। মুভমেন্ট মাস হচ্ছে না, মানে কি আপনার ইউরোর দেখাচ্ছে, অনেকবার দিছি, প্রায় 5, 7, 8, 9 বারও দেওয়া হয়েছে, তারপরও হয় না আর কি। ওই যে আমার কাছে মুভমেন্ট পাস ছিল না, বিদায় সে জরিমানা করছে। পুলিশ বলছে লকডাউনে যারা বের হচ্ছেন তাদের বেশিরভাগই দেখাচ্ছেন যৌক্তিক কারণ। বেশি অজুহাত চোখে পড়ে নাই, যদি পেয়ে থাকি 2-1টা ওই আইনগত ব্যবস্থা নিয়ে ছেড়ে দিলাম। এই আর মোটামুটি যে রোগ শোক, অসুস্থ ডাক্তার কিংবা যাদের অফিস, ব্যাংক কিংবা গার্মেন্টস, যেগুলি শিল্প কারখানা খোলা বা জরুরি প্রয়োজনে যারা আছে, এই সংখ্যাই বেশি। লকডাউনে পুলিশের জিজ্ঞাসাবাদের কারণে ঢাকার অনেক সড়কে দেখা যায় যানজটও। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসা সেবার সাথে জড়িত সবাইকে নির্বিঘ্নে চলাফেরায় সহায়তা করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে মুখপাত্র ডক্টর রোবেদ আমিন এ অনুরোধ জানান। পাশাপাশি করোনার এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। একই সাথে আগামী 2 সপ্তাহ পর করোনা সংক্রমণ ও মৃত্যু কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। গত বছরের অক্টোবরে কমেছিল করোনার প্রথম ঢেউয়ের সংক্রমণ, কিন্তু এবছরের ফেব্রুয়ারিতে ধাক্কা লাগে দ্বিতীয় ঢেউ। আবারও বাড়তে থাকে সংক্রমণের হার। জনগণের স্বাস্থ্যবিধি মানতে অনীহাই এর মূল কারণ। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর এক অনলাইন ব্রিফিংয়ে একথা জানায়। অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার রোবেদ আমিন জানান, সরকারি হাসপাতালে এখনও 1200 বেড খালি রয়েছে। উপজেলা হাসপাতালগুলোতেও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। সরকারি প্রতিষ্ঠানে মোট 3326 শয্যা থাকলেও বর্তমানে কিন্তু গত 24 ঘন্টা ভর্তি আছে 2118 জন। তাহলে প্রায় 1200 বেড কিন্তু শূন্য আছে। এদিকে লকডাউনে চিকিৎসকের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বাগবিতণ্ডার বিষয় উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য সংশ্লিষ্টদের চলাচলে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করতে আহ্বান জানান তিনি। চিকিৎসাকর্মী, যে কোনো ডাক্তার, নার্স ও অন্যান্য এদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পূর্ণ সহযোগিতা একান্তভাবে কাম্য। পরিচয়পত্র, যে কোনো ধরনের আইডি কার্ড প্রদর্শনকারী স্বাস্থ্যকর্মীকে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করা এবং দ্রুত ও বাধাহীন চলাচলের সুবিধা প্রদান করা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি নৈতিক দায়িত্ব। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ ছাড় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে 15টি সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা এ টাকা পাবে। পর্যায়ক্রমে সরকারি হাসপাতালের সেবাদানকারীরা এ প্রণোদনার আওতায় আসবে। স্বাস্থ্যকর্মীদের প্রণোদনার টাকার প্রথম ভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে ছাড় প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে 15টি সরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীবৃন্দ এই প্রণোদনা পাবেন এবং পর্যায়ক্রমে অন্যান্য সরকারি হাসপাতালে সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীবৃন্দদের প্রণোদনা আওতায় আনা হবে। যারা বাসায় কোভিড চিকিৎসা করাচ্ছেন তারা যদি তীব্র শারীরিক জটিলতায় পড়েন, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু ভারত নয়, অন্যান্য দেশ থেকেও করোনার টিকা আনার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়ে একথা বলেন তিনি। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অনেক উন্নত দেশের তুলনায়ও আমরা এগিয়ে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।
চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের সহায়তায় 10,50,00,000 টাকা বরাদ্দ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসকদের মাধ্যমে এই অর্থ বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম। প্রেস সচিব বলেন, লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে এসব অর্থ সহায়তা দেওয়া হবে। স্থানীয় তালিকার ভিত্তিতে একেবারে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত জনগণ এই সুবিধা পাবেন বলেও জানান ইহসানুল করিম। এবছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ 2,310 টাকা এবং সর্বনিম্ন 70 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরিয়া মতে গম, আটা, যব, কিশমিশ, খেজুর বা পনিরের যে কোনো একটির মাধ্যমে ফিতরা দেওয়া যায়। গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 70 টাকা দিতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। আগাম ঘোষণা ছাড়াই ফ্লাইটের সূচি পরিবর্তন করছে বিমান সংস্থাগুলো। এতে সীমাহীন দুর্ভোগ ও ভোগান্তিতে পড়ছেন প্রবাসী শ্রমিকরা। আর্থিকভাবেও চরম ক্ষতির শিকার হচ্ছেন তারা। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বলছে, যাত্রী সংকটে বাতিল হচ্ছে ফ্লাইট। বিমানবন্দরে আসার আগে যাত্রীদের সূচি জেনে আসারও পরামর্শ দিচ্ছেন কর্তৃপক্ষ। বুধবার ভোর থেকে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালের সামনে শতাধিক যাত্রীর ভিড়। তাদের অনেকে বিষণ্ণ, আবার কেউ ক্ষুব্ধ। যাত্রীরা জানান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার জন্য এয়ার আরাবিয়ার টিকিট করেছেন তারা। মঙ্গলবার রাতে ছিল ফ্লাইট সূচি। কর্তৃপক্ষ তা পরিবর্তন করে বুধবার সকালে নির্ধারণ করে, কিন্তু সে সময়ে পরিবর্তন করে দুপুরে নির্ধারণ করে, যদিও দুপুর পর্যন্ত বিমানের কোনো খবর ছিল না। তারিখ রাতে 9টা ফ্লাইট ছিল, এটা চেঞ্জ করে আবার আমার ফ্লাইট দিচ্ছে 21 তারিখ সকাল 8টায়। এখন আসছি, এখন আমরা কোনো খবর করতে পারতেছি না কটা বাজে ফ্লাইট হইব। কিন্তু এখানে যে পেপারটা লাগাইছে না, ওই পেপারটার মধ্যে এখনো ফ্লাইটটা দেখাইতে আছে, এখন স্ক্রিনে আইতে আছে না, এখন কোনো খবর নাই। এখন সিলেট থেকে আইছে, এখন আবার সিলেট যাওয়া, গাড়ি নিয়ে আসা 20,000-22,000 টাকার খরচ হয়েছে। দীর্ঘ সময় চেষ্টা করেও ফ্লাইটের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য জানতে পারেননি প্রবাসীরা। তাদের অভিযোগ, বিমানবন্দরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। তো অনেক রিকোয়েস্ট করার পরে আমরা অনেক গ্রুপ গেছি, যাওয়ার পরে ভিতরে গিয়ে দেখি এয়ার আরাবিয়ার অফিসটা বন্ধ। সব কিছু মিলে আমার টোটালে 22,000 টাকা খরচ আছে। এখন মাত্র আমার কাছে 500 টাকা আছে। আমি এই উল্লাবার আমি কিভাবে আমার বাড়িতে আমি পৌঁছাবো? বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, যাত্রী সংকটে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। কিছু কিছু যাত্রী আছেন যাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এগুলো সঠিক থাকে না, মোবাইল নাম্বারটা ঠিক থাকে না, তারাই বিভ্রান্তিতে পড়ে। তারা এয়ারপোর্টে চলে আসছে, আসার পরে দেখে যে তাদের ফ্লাইটটা নাই অথবা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে। এদিকে বিশ্লেষকেরা বলছেন, ফ্লাইট জটিলতার কারণে সংশ্লিষ্ট দেশে গিয়েও ক্ষতির শিকার হবেন প্রবাসীরা। আমাদের প্রবাসীদেরকে বেশি করে জানানো যে কোন সময় তার ফ্লাইট, কোন সময় কখন যাচ্ছে, এই তথ্যগুলো এমনভাবে জানানো যাতে করে তার সংকট তৈরি না হয়। চলমান লকডাউনের শুরুতে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হলেও প্রবাসীদের দাবির মুখে মধ্যপ্রাচ্যের 5 দেশে বিশেষ ব্যবস্থায় বিমান চালু করে বেবিচক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ জুড়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তবে বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। কৃষি প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে হিটশকে সারা দেশে ফসলের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকা। কয়েকদিন ধরে রাজধানীতে অসহনীয় গরম, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল রাজধানীবাসী। কয়েকদিন প্রচুর গরম পড়ছে, আর বিশেষ করে 2-3 দিন আগে একটু বৃষ্টি হয়েছিল, ঠান্ডা পড়ছিল, তো 2 দিন ভালোই ছিলাম, রমজানে কষ্ট হয় নাই। বাসা থেকে বের হলে তো অনেক কষ্ট হয়। 2 দিন আগে বৃষ্টি ছিল, ঠান্ডা পড়ছে, এখন আবার বৃষ্টি যদি হয় একটু যদি ঠান্ডা লাগে। প্রচণ্ড রৌদ্র, বাইরে বের হলে অনেক গরম লাগে, বাসার ভিতরেই টেকা যায় না যে অবস্থা। শুধু রাজধানী নয়, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া বগুড়া, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও রাঙামাটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। আবহাওয়া অফিস জানিয়েছে, জনজীবনে নাভিশ্বাস তোলা গরম কিছুটা কমতে পারে বৃষ্টির পর।
বৃহস্পতিবার সন্ধ্যার পর সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, তবে ওই বৃষ্টির পর আবারও বাড়বে তাপমাত্রা। কালকে সন্ধ্যার দিকে মোটামুটি ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে। যদি সামান্য বৃষ্টি হয় টেম্পারেচার কিছুটা কমে আসতে পারে, 22 তারিখে কিছুটা কম থাকতে পারে, হয়তো 23 তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়া শুরু হতে পারে। তাপদাহ দখলটা যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এমন না, মোটামুটি আরও কিছুদিন চলবে। কৃষি মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলতি মাসে বয়ে যাওয়া কাল বৈশাখী ও শিলাবৃষ্টির সাথে গরম হাওয়ায় 36 জেলায় 1 লাখ টন বোরো ধান সহ ভুট্টা, সবজি, চীনাবাদাম, সূর্যমুখী ও কলার ফলন নষ্ট হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 335 কোটি টাকা। প্রাইম মিনিস্টার অ্যানাউন্সমেন্ট দিয়েছে না, কৃষকদেরকে 5,000 করে টাকা দিবেন যারা ক্ষতিগ্রস্ত। আমরা তাদের অ্যাসেসমেন্ট করতেছি, লিস্ট করতেছি কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আংশিক আক্রান্ত জমিগুলোতে প্রচুর পরিমাণে পানি দেওয়ার পাশাপাশি পানি ধরে রাখারও ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, অন্যথায় বাকি ফলনও ক্ষতির মুখে পড়বে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকায় পৌঁছেছে মেট্রো রেলের কোচের প্রথম চালান। বুধবার বিকেলে কোচ বহনকারী বার্জ তুরাগ নদী হয়ে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেটিতে পৌঁছে কর্মকর্তারা জানান প্রথম চালানে এসেছে 6টি বগি। 23 এপ্রিল জেটি থেকে মেট্রো রেলের ডিপোতে নেওয়া হবে কোচগুলো। এর আগে গত 4 মার্চ জাপানের কোবে বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কোচগুলো। এ মাসের 16 তারিখে কোচগুলো মোংলা বন্দরে পৌঁছায়। রেলওয়ে কোচগুলো তৈরি করেছে জাপান কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্ল্যান্ট পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রুশ প্রতিষ্ঠান অ্যাটম ম্যাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রোসাটম। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিটি রিঅ্যাক্টর ও স্টিম জেনারেটরের ওজন 340 টন এবং এর দৈর্ঘ্য যথাক্রমে 12 ও 14 মিটার। এগুলোকে প্রথমে প্ল্যান্টের বিশেষ বার্থে নেওয়া হবে এবং সেখান থেকে যন্ত্রাংশগুলোকে জাহাজে করে জলপথ নভোরোস্কে নেওয়া হবে। এরপর 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে এসব যন্ত্রাংশ বাংলাদেশে পৌঁছবে। এই রিঅ্যাক্টরের প্রস্তুতকারক রাশিয়ার জেএসসি এইম টেকনোলজি। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে কাজ করছে রাশিয়ার রোসাটমের প্রকৌশল বিভাগ। আবারও রমজান কেন্দ্রিক ব্যবসা হারানোর শঙ্কায় কাপড়, জুতাসহ নানা পণ্যের পাইকারি ব্যবসায়ীরা। গত বছরের মতো এবারও লকডাউনে দোকান বন্ধ থাকলে নিঃস্ব হওয়ার আশঙ্কা তাদের। স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে দ্রুত দোকান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ এক অন্য ইসলামপুর। বন্ধ দোকানের সামনে অলস সময় কাটাচ্ছেন উদ্বিগ্ন ব্যবসায়ীরা। স্থানীয় কিছু মানুষের যাতায়াত থাকলেও নেই ক্রেতা, নেই হাকডাক। যদিও স্বাভাবিক সময়ে পুরান ঢাকার ইসলামপুর ও আশপাশের এলাকায় মানুষ ও যানজটে চলাচল কঠিন হয়ে পড়ে, রমজান এলে এই ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। আরেক দফা সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণায় উদ্বিগ্ন এখানকার হাজারো ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারী। ব্যবসায়ীরা বলছেন করোনার কারণে মন্দায় অনেকেই ঋণগ্রস্ত। এই ঈদে কিছুটা ঘুরে দাঁড়ানোর আশা ছিল তাদের। গাড়িগুলো তো চলে না, গাড়িগুলো যদি না চলে তো মফস্বল থেকে বা বিভিন্ন দৃষ্টি থেকে লোক কীভাবে আসবে? বিভিন্ন জায়গা থেকে যে লোনগুলি নিচ্ছি, ধানাগুলি আছে, বিভিন্ন এমব্রয়ডারি কাছে কাজ করাই, ওরা আমাদের বিল পাবে। সবার যে একটা বিলের একটা থাকে, সারা বছরের একটা চাহিদা থাকে, রমজান মাসে আমরা এগুলি ভেঙে দিই। ব্যবসায়ী সংগঠনগুলোর হিসাবে সারা দেশে পোশাকের দোকান আছে লক্ষাধিক, যার সিংহভাগ চাহিদাই পূরণ করে এই এলাকার ব্যবসায়ীরা। ঈদ উল ফিতরে সারা দেশে শুধু কাপড়ই বিক্রি হয় কয়েক হাজার কোটি টাকার। চাহিদা বাড়ে জুতা, স্যান্ডেল, আতর সহ নানা পণ্যের। 22 তারিখের পরে খুইলাতে আমরা অন্তত একটু বেচা কিনা করে, যাতে আমাদের যে ধার দেনা, ব্যাংক লোন, হাতের লোন, এগুলো আমরা ক্লিয়ার করতে পারি বা আমরা একটু টিকা থাকতে পারি। এদিকে ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি বৃষ্টি হওয়ায় দোকানে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মালামাল পরিষ্কার করার জন্য দোকান খোলার সুযোগ চান ব্যবসায়ীরা। আমাদের এই যে দোকানদার লেভেলে, সাধারণ ব্যবসায়ীদের লেভেলে আমরা কোনো প্রণোদনা 1 বছরের ভিতরে পাইনি। তাই আমরা জোর দাবি করতেছি, আকুল আবেদন করতেছি যে আমাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে যেন প্রণোদনা দেওয়া হয় সহজ শর্তে, ব্যাংকের মাধ্যমে। করোনায় ক্ষতিগ্রস্ত দোকানের কর্মীদের নগদ অর্থ সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনার ক্ষতি পোষাতে 4 মাসের সেমিস্টার এবং 8 মাসে এক সেশন শেষ করার পরিকল্পনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা, আর শিক্ষকেরা বলছেন তারা সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন। করোনার কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্ষতি পোষাতে বন্ধের কিছুদিন পর থেকে অনলাইন ক্লাস শুরু করলেও নানা কারণে এর বাইরে রয়ে গেছেন অনেক শিক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এই অবস্থা কাটাতে সমন্বিত পরিকল্পনা নিয়ে এখন থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগোতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন ঝুলে থাকা পরীক্ষা দ্রুত শেষ করতে হবে, সেই সঙ্গে সেশন জট দূর করতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি নেয়ারও আহ্বান তাদের। আমরা যেহেতু একটি লম্বা সেশন জটের মধ্যে পড়ে গিয়েছি, সেক্ষেত্রে অবশ্যই আমরা সেশন জট কমানোর জন্য যে ধরনের নিয়ম প্রবর্তন করা প্রয়োজন, সেটি সেমিস্টারের সময়সীমা কমিয়ে নিয়ে আসা, পাঠ্যক্রম কমিয়ে নিয়ে আসা, পরীক্ষাগুলো দ্রুততার সঙ্গে নিয়ে আসা, সেটি অবশ্যই করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে খোলার পরপরই পরীক্ষা নেওয়া শুরু হবে, সেই সঙ্গে 6 মাসের সেমিস্টার 4 মাসে শেষ করা হবে। যেসব বিভাগ বছর ভিত্তিক সেশনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে তাদের সেশন 12 মাস থেকে 8 মাস করা হবে, সেই সঙ্গে ছুটি একদম কমিয়ে ফেলা হবে। খোলার পরপরে আমরা সেই পরীক্ষাগুলো আমরা নিব। এভাবে আমরা সেশন খোলার পরপরে পরীক্ষা নিয়ে আমরা ফলাফল অল্প সময়ের ভেতরে আমরা ঘোষণা করারও অল্প সময়ের ভিতরে ছাত্রদের ফলাফল দেওয়ার আমাদের প্রস্তুতি রয়েছে। শিক্ষকরা বলছেন এই সিদ্ধান্ত নেওয়া হলে করোনার ক্ষতি কিছুটা কাটানো সম্ভব হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সেই অনুযায়ী রুটিন করা হবে। আমি এটার পক্ষে আমি মনে করি যে এটা অবশ্যই ভালো উদ্যোগ, এবং এটা করলে ছাত্ররা উপকৃত হবে, তাদের সেশন জটও কমে যাবে, এবং কি তারা আমার মনে হয় যে সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলবে সেই সময়ের মধ্যে আমরা অনেক দূর কভার করতে পারবো বলে মনে করি। আগামী 17 মে থেকে আবাসিক হল এবং 23 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘোষ অবসান হলো জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এক অধ্যায়ে। করোনায় আক্রান্ত হয়ে 89 বছর বয়সে মারা যান তিনি। জন্ম অবিভক্ত বাংলার চাঁদপুরে 1932 সালে। বংশানুক্রমে পৈতৃক বাড়ি বরিশালের বানারীপাড়ায়, তবে তার বেড়ে ওঠা পাবনায়। আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। 1951 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। পেশা হিসেবে গ্রহণ করেন অধ্যাপনাকেই। পড়িয়েছেন কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। 5 দশকের বেশি সময় ধরে কলকাতায় বাস করলেও শঙ্খ ঘোষের কল্পনা, লেখা সবকিছুতেই প্রভাব বিস্তার করেছে দেশভাগ। এক সাক্ষাৎকারে তিনি নিজেও স্বীকার করেছেন বাস্তুচ্যুতির অনুভূতি তার লেখায় মিশে গেছে। বাংলা কবিতা জগতের অনেকখানি জুড়ে আছে শঙ্খ ঘোষের সৃষ্টিকর্ম। দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, গান্ধর্ব কবিতাগুচ্ছ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও তার প্রসিদ্ধি সর্বজন বিদিত। কিন্তু কোথায় গিয়েছিলাম মাঝি, আমার বাংলাদেশের ছলাচ্ছল শব্দ গেল অনেক দূরে মিলিয়ে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সহ দীর্ঘ সাহিত্য জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ। 2011 সালে পদ্মভূষণে সম্মানিত হন তিনি। 14 এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা শনাক্ত হয়। বাড়িতেই চলছিল চিকিৎসা। মঙ্গলবার রাতে আকস্মিকভাবে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাকে ভেন্টিলেটরে দেয়া হয়। এর আগে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন কবি, তাই হয়তো চিকিৎসকদের প্রচেষ্টায় সাড়া না দিয়েই চিরবিদায় নিলেন শঙ্খ ঘোষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যান্ডি টেস্টে দারুণ শুরু বাংলাদেশের। পাল্লে গেলের ব্যাটিং সহায়ক উইকেটে দেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন কাটিয়েছে টাইগাররা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছে নাজমুল শান্ত, অপরাজিত 126 রানে আছেন এখনও ক্রিজে। পাশাপাশি তামিম আর মুমিনুলের জোড়া 50-তে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 302 রান। এই উদযাপনের মধ্যে অনেক কিছুই লুকিয়ে। বুকের উপর জেকে বসা পাথর যেন সরে গেল নাজমুল শান্ত। 7ম টেস্টে এসে ধরা দিল প্রথম সেঞ্চুরি। সাম্প্রতিক টানা ব্যর্থতার পরও টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান শান্ত দিলেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার দিয়ে।
ক্যান্ডি টেস্টের শুরুতে ব্যর্থতার গল্প। ওপেনিংয়ে ডানহাতি বামহাতি কম্বিনেশন আনতে সাদমানকে বসিয়ে একাদশে সাইফ, কিন্তু সেই বাজি কাজে এলো না। তামিমের সঙ্গে যোগ দিয়ে নতুন গল্প লেখার শুরু শান্তর। শ্রীলঙ্কার সাদামাটা বোলিং পাত্তাই পায়নি তামিমের কাছে। ৪৮ রান পর্যন্ত স্ট্রাইক রেট থাকলো ১০০-র ওপরে। পরপরই আসে ২৯তম 50। উইকেটে চারপাশে তার সাবলীল সব শটে স্বাগতিকদের দিশেহারা অবস্থা। অন্য প্রান্তে আদর্শ টেস্ট ইনিংসে মনোযোগ শান্তর। নিজেকে ফিরে পাওয়ার দিনে সবটুকু উজাড় করে দেন এই বাহাতি। পার্টনারশিপ বাড়তে বাড়তে ৫০ থেকে ১০০ ছাড়িয়ে যায়। 50 আসে শান্তর ব্যাটে। ৯০ গিয়ে ভুলটা করেন তামিম। লঙ্কানদের পাতা ফাঁদে ধরা দিয়ে সেঞ্চুরি মিস। যদিও তার আগেই মুশফিককে টপকে টেস্টে দেশের সর্বাধিক রানের মালিক হয়েছেন। তবে শান্ত কোনো ভুল করেননি। ইস্পাত কঠিনভাবে ধীরে ধীরে এগিয়েছেন সেঞ্চুরির পথে। দিনের শেষ ঘন্টায় গিয়ে আসে সেই ক্ষণ। ২৩৬ বলে আসা সেঞ্চুরি ছিল ধৈর্যের বিজ্ঞাপন। মাঝে কখন যে অধিনায়ক মুমিনুলের ব্যাটে 50 ধরা দিয়েছে বোঝাই যায়নি। দিন শেষে তিনি অপরাজিত ৬৪ রানে। ১৪৪ আর ১৫০, দুটো বড় পার্টনারশিপের মিশেলে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন বাংলাদেশের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় রাত ২টায় কাজিদের আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে এখনও ৩ পয়েন্ট পিছিয়ে লস ব্ল্যাঙ্কোরা। বার্সেলোনা থেকে মাত্র 2 পয়েন্ট এগিয়ে রয়েছে জিদানের দল। কোনোভাবেই তাই পয়েন্ট হারাতে চাইবে না তারা। সেরিয়ে আয় ইউভেন্টাস চ্যালেঞ্জ নেবে পারমা। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত ১:১টায় অ্যাস্টন ভিলার সঙ্গে লড়বে ম্যান সিটি। চোটের কারণে সিটি স্কোয়াডে নেই আগুয়েরা ও ডি ব্রুইনা। তবে জয়ের ব্যাপারে আশাবাদী স্কাই ব্লুজ। এদিকে সুপার লিগ থেকে বেরিয়ে আসার পর ফিফা ও ইউএফার সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব সিটি ম্যানেজার পেপ গার্দিওলার। How many times we decided we had to seat UEFA in the leagues, not just the Premier League, Spanish, Bundesliga and everywhere. আমাদের ফিফা ও ইউএফার সাথে আলোচনায় বসা উচিত, শুধু ইপিএল না, লা লিগা ও বুন্দেসলিগার ব্যাপারেও। কিন্তু তারা কি আমাদের কথা শোনে? সবাই ব্যবসা করছে, লিগের সূচি ঠিকঠাকভাবে হচ্ছে না, ফুটবলাররা অনেক বেশি ইনজুরিতে পড়ছে, এতে কারো কিছু যায় আসে না। Of course it's getting worse, but who cares? It's a business. সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবার। করোনায় দেশে আরও ৯৫ জনের মৃত্যু। ২৮,৪০৮ নমুনা পরীক্ষায় নতুন রোগী ৪,২৮০। শনাক্তের হার ১৫.০৭%। কঠোর লকডাউনেও খুলছে অনেক অফিস। ভোগান্তি উপেক্ষা করে যোগ দিচ্ছেন কাজে সড়ক পরিবহনের চাপ। যাত্রী সংকটে বাতিল হচ্ছে ফ্লাইট। আগাম ঘোষণা ছাড়াই সূচি পরিবর্তনে প্রবাসী শ্রমিকদের দুর্ভোগ। তীব্র গরম থাকতে পারে আরও একদিন। কাল সন্ধ্যার পর সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। সংবাদ সন্ধ্যা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার। আপনার চুল কিভাবে সাজাবেন এটা কে ঠিক করে? ফেটে যাওয়া চুল নাকি ঝরে পড়া চুল? চুলের সমস্যা মানে হচ্ছে চুলের ড্যামেজ। ডাভ এর ১/৪ ময়শ্চারাইজিং মিল্ক এবং ক্যারাটিন অ্যাক্টিভ চুলের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার করে। নিজের মনের মতো নিজের চুল সাজাও। ডাভ। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়শ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো, তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। নতুন লাক্স,
যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। করোনার সাথে লড়াইয়ে আমরাই করব জয়, তাই তো হাতে তুলে নিয়েছি স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে, যা করোনা ভাইরাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। স্যাভলন ডিসইনফেক্ট্যান্ট স্প্রে। সব তো স্মার্টলি আনসার করলেন। আচ্ছা বলুন তো, গুগল সার্টিফাইড প্রথম বাংলাদেশি অ্যান্ড্রয়েড টিভি কোনটি? স্যার, ভিশন অ্যান্ড্রয়েড টিভি। গুগল সার্টিফাইড বাংলাদেশের প্রথম ব্র্যান্ড ভিশন অ্যান্ড্রয়েড টিভি, ফার্স্ট এভার ইন বাংলাদেশ। জীবনের সবকিছুই খুব ক্লিয়ার, মানে স্বচ্ছ থাকা দরকার। এমনকি আপনার বাড়ি, অফিস, ফ্যাক্টরি, দোকানপাট অথবা যে কোনো বড় বিল্ডিং এর গ্লাস। বাজারে অনেক ধরনের ক্লিয়ার গ্লাস পাওয়া যায়। অন্যান্য গ্লাসের সাথে যাচাই করে বেছে নিন ঢেউবিহীন সবচেয়ে ক্লিয়ার নাসির গ্লাস। বিশুদ্ধ কাঁচামাল এবং বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বাজারের সবচেয়ে ক্লিয়ার গ্লাস।